নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ 22শে অক্টোবর মঙ্গলবার, দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই উঠেছে জুনিয়র চিকিৎসকদের অনশন, প্রত্যাহার হয়েছে স্বাস্থ্য ধর্মঘট। অভয়াকে সামনে রেখে ডাক্তারদের দাবি জুড়েছিল কিন্তু শুধুই কমিটি। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, রাজ্যের 6টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। সাগরদ্বীপ থেকে 770 কিলোমিটার দূরে নিম্নচাপ, বুধবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড়, কখন কোথায় আছড়ে পড়বে আশঙ্কায় গোটা বাংলা। বুধবার রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাঁর পূর্ব নির্ধারিত সফর বাতিল হয়েছে। 1 মাসেরও বেশি সময় পরে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য ওঠার কথা ছিল রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, কিন্তু আজও পিছিয়ে গিয়েছে শুনানি। আগামী 26শে নভেম্বর শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। মাদ্রাসাগুলোতে এখনই আর্থিক সাহায্য বন্ধ নয় বলে জাতীয় শিশু কমিশনের প্রস্তাবে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হবে বলেও জল্পনা। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির দপ্তর বলেছে, শেখ হাসিনার পদত্যাগ, দেশত্যাগ, সংসদ ভেঙে দেয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা মীমাংসিত বিষয়। হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন শহরে রকেট হামলা সহ ইসরায়েলের হারমাস 900 ড্রোন ভূপাতিত করেছে লেবাননের হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলের আরও বিপর্যয়, হামাসের হামলায় 401 আর্মার্ড ব্রিগেডের কমান্ডার নিহত। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই উঠেছে জুনিয়র চিকিৎসকদের অনশন, প্রত্যাহার হয়েছে স্বাস্থ্য ধর্মঘট। অভয়াকে সামনে রেখে ডাক্তারদের দাবি জুড়েছিল কিন্তু শুধুই কমিটি। 45 মিনিটের বৈঠক চলেছে টানা 2 ঘন্টা 11 মিনিট। নির্ধারিত কর্মসূচি পিছিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধৈর্য ধরে জুনিয়র ডাক্তারদের প্রতিটা দাবি শুনেছেন, বারবার সমাধান সূত্রও দিয়েছেন। আইন এবং প্রশাসনের জটিলতার জন্য যেসব দাবি মেনে নেওয়া সম্ভব নয়, অকপটে স্পষ্ট করে দিয়েছেন সেগুলো। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য ছিল একটাই, জুনিয়র ডাক্তারদের অনশন থেকে ফিরিয়ে তাদের হাত ধরেই সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় সুস্থ এবং সামাজিক পরিবেশ সুনিশ্চিত করা। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে গোটা রাজ্য দেখেছে সেই আলোচনা। বৈঠক শেষ হওয়ার ঘণ্টা 3 পর অনশন তুলে নিয়েছেন আন্দোলনকারী ডাক্তাররা, কিন্তু এর মধ্যেও জানিয়ে রেখেছেন যে তাদের নাকি নবান্ন সভাঘরে রীতিমতো থ্রেট করা হয়েছে, তাই অনশন তুললেও আন্দোলন বন্ধ হবে না। গতকাল সোমবার প্রত্যেকের নজরই ছিল নবান্নের বৈঠকের দিকে। অভয়ার বিচার, সাধারণ মানুষ তো এটাই চেয়ে এসেছে, দাবি তুলেছে প্রত্যেক দোষীর যেন শাস্তি হয়, কিন্তু এদিনের বৈঠকে বিচারই চলে গিয়েছিল পিছনের সারিতে। গুরুত্ব পেয়েছিল নানাবিধ কমিটি গঠন এবং তাতে জুনিয়র ডাক্তারদের অন্তর্ভুক্তি। ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক প্রতিনিধি প্রায় একই দাবি তুলেছেন গতকাল। জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ আগেই দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে রাজ্যে কিন্তু ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন হয়ে গিয়েছে, কিন্তু তার বাইরেও 5 রকমের কমিটি তৈরি এবং প্রত্যেকটাতে ডাক্তারদের প্রতিনিধিদের উপস্থিতির দাবি তুলেছেন আন্দোলনকারীরা। তবে সবটাই অভয়াকে সামনে রেখে। পরে সাংবাদিক সম্মেলনেও তারা দাবি করেছেন, অভয়ার মতো ঘটনা যাতে আর না হয় সেই জন্যই কমিটি এবং টাস্ক ফোর্সে তাদের বেশি সংখ্যক সদস্যদের অন্তর্ভুক্তি দরকার। মুখ্যমন্ত্রী অবশ্য কমিটি গঠনে সামঞ্জস্য রাখার ক্ষেত্রেই বেশি জোর দিয়েছেন। টাস্ক ফোর্সে রাজ্যের 5 আধিকারিক সহ একজন মহিলা পড়ুয়া ডাক্তার, 2 জন করে রেসিডেন্ট ডাক্তার এবং জুনিয়র ডাক্তারকে রাখার দাবিও মেনে নিয়েছেন। তার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের প্রত্যেকটা পরামর্শ গুরুত্ব দিয়ে বিবেচনা করার নির্দেশও দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্থকে।
দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগের তথ্য হিসাবে একদিস্তা কাগজপত্র নিয়ে গিয়েছিলেন আন্দোলনকারী ডাক্তাররা। সেই নথি মুখ্যমন্ত্রী জমা নিয়েছেন, কিন্তু পাশাপাশি এটাও বুঝিয়ে দিয়েছেন স্বাস্থ্য সচিবের মতো একজন অফিসারের বিরুদ্ধে প্রমাণ ছাড়া তাকে অভিযুক্ত বলে দেখে দেওয়া যায় না। আলোচনায় একে একে উঠে এসেছে থ্রেট কালচার প্রসঙ্গ এবং আরজি করে 59 জনকে সাসপেন্ড করার ঘটনাও। নিরপেক্ষ অবস্থান নিয়ে মমতা তাঁদের জানিয়েছেন বিচারাধীন বিষয়, কিন্তু প্রশাসনিক প্রধান হিসেবে প্রত্যেকের বক্তব্যই শুনতে হবে তাকে। তারপরও কমিটি গঠন নিয়ে বারবার একই কথা একাধিক প্রতিনিধিকে বলতে শোনা গিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে মুখ্যমন্ত্রী কিছুটা চড়া সুরেই বলতে বাধ্য হন যে একটা কলেজে কতগুলো কমিটি হবে। রাজ্যের 6টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। কোচবিহারের সিতাই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কুমার বর্মা, আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী পদ্ম ওরাওঁ, উত্তর 24 পরগনার নৈহাটি বিধানসভায় উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএমএল প্রার্থী দেবজ্যোতি মজুমদার, মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী মণিকান্ত খামরুই, বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবকান্ত মহান্তি। আগামী 13ই নভেম্বর রাজ্যের 6টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। 6টা কেন্দ্রেই গত 18ই অক্টোবর থেকে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। 25শে অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 28শে অক্টোবর মনোনয়নপত্রগুলো পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 30শে অক্টোবর। 13ই নভেম্বর ভোট গ্রহণ, ভোট গণনা 23শে নভেম্বর। রাজ্যে 6টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হলেও বসিরহাট লোকসভা আসনে ভোট ঘোষণা হয়নি। ওই কেন্দ্রের সাংসদ তৃণমূলের হাজী নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন সম্প্রতি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে উপনির্বাচনে 6টা বিধানসভায় 1583টা বুথে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে সিতাই কেন্দ্রে রয়েছে 300টা বুথ, মাদারিহাট আসনে 3টে অতিরিক্ত সহ মোট বুথ সংখ্যা 226টা, নৈহাটি বিধানসভায় মোট বুথ 210টা, হাড়োয়া কেন্দ্রে বুথ রয়েছে 279টা, মেদিনীপুর আসনে মোট বুথের সংখ্যা 304টে, তালডাংরা বিধানসভায় রয়েছে 264টা বুথ। প্রসঙ্গত 2021-এ এই 6টা আসনের মধ্যে একটা ছিল বিজেপির দখলে আর বাকি 5টা ছিল তৃণমূলের। লোকসভা নির্বাচনে এই 6টা কেন্দ্রের বিধায়করা ভোটে জিতে সাংসদ হয়েছেন, সেই কারণে 6টা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। হাড়োয়া কেন্দ্র থেকে বিধানসভায় জয়ী হয়েছিলেন তৃণমূলের হাজী নুরুল ইসলাম। পরে লোকসভায় নির্বাচনে তিনি বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন। সম্প্রতি তার মৃত্যু হয়েছে। হাড়োয়া আসনে ভোট হলেও বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে না। সিতাই কেন্দ্রের তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বাসুনিয়া, নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক, মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক জুন মালিয়া, তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী, এরা সকলেই লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন। ফলে এই আসনগুলোতে ভোট হচ্ছে। একমাত্র আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনটা ছিল বিজেপির দখলে। এই কেন্দ্রের বিধায়ক ছিলেন মনোজ টিগ্গা। লোকসভা নির্বাচনে তিনিও প্রার্থী হয়ে জিতে সাংসদ হয়েছেন। ফলে এখানেও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাগরদ্বীপ থেকে 770 কিলোমিটার দূরে নিম্নচাপ। বুধবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। কখন কোথায় আছড়ে পড়বে আশঙ্কায় গোটা রাজ্য। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের গতি প্রকৃতির দিকে সজাগ দৃষ্টি রেখেছেন আবহবিদরা। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে ওড়িশার পারাদ্বীপের 330 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে নিম্নচাপটা। বাংলার সাগরদ্বীপের 770 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে রয়েছে এটা। হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপটা ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আরও ঘনীভূত হয়ে বুধবার সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নিম্নচাপটা। বুধবার দুপুরে এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে। ফলে উত্তাল থাকবে সমুদ্র। এখনও অবধি নিম্নচাপটার গতি প্রকৃতি দেখে আবহাওয়াবিদদের অনুমান বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালের মধ্যে ওড়িশার পুরী এবং এই রাজ্যের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনো অংশ দিয়ে স্থলভাগে ঢুকতে পারে ঘূর্ণিঝড়টা। ল্যান্ডফলের সময় এটার সর্বাধিক গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। দমকা হাওয়ার সর্বাধিক গতিবেগ হতে পারে ঘন্টায় 120 কিলোমিটার।
বুধবার রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পূর্ব নির্ধারিত সফর বাতিল হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রাজ্য বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করার কথা ছিল তার, কিন্তু সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে অমিত শাহের বঙ্গ সফর বাতিল করা হচ্ছে। তবে কী কারণে এই সফর বাতিল হলো তা এখনও স্পষ্ট নয়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর জেরে বৃহস্পতি এবং শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় দুর্যোগ চলতে পারে। রাজ্য বিজেপি সূত্রে খবর, এই দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখেই আপাতত রাজ্যে আসছেন না অমিত শাহ। বৃহস্পতিবার সকালে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করার পাশাপাশি নদিয়ার কল্যাণী এবং হুগলির আরামবাগে দুটো সরকারি কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা ছিল অমিত শাহের। দুটো কর্মসূচিই বাতিল করা হচ্ছে। এক মাসেরও বেশি সময় পরে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য ওঠার কথা ছিল রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, কিন্তু আজও পিছিয়ে গিয়েছে শুনানি। আগামী 26শে নভেম্বর শুনানির সম্ভাবনা রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা 3 বিচারপতির বেঞ্চে শোনার কথা। রাজ্যে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। গত 22শে মে হাইকোর্ট 2010 সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। ওই নির্দেশে প্রায় 12 লক্ষ সার্টিফিকেট অকেজো হয়ে যায়। শীর্ষ আদালত ওই নির্দেশে এখনও পর্যন্ত কোনো স্থগিতাদেশ দেয়নি। ফলে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না প্রায় 1 কোটি মানুষ। মঙ্গলবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলাটা শুনানির তালিকা ছিল। মাদ্রাসাগুলোতে এখনই আর্থিক সাহায্য বন্ধ নয় বলে গতকাল জাতীয় শিশু কমিশনের প্রস্তাবে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মাদ্রাসাগুলোকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করার জন্য সম্প্রতি রাজ্যগুলোকে পরামর্শ দিয়েছিল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। সেই প্রস্তাবের উপর গতকাল সোমবার স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এই পরামর্শের ভিত্তিতে কেন্দ্র বা রাজ্য সরকারগুলো কোনো পদক্ষেপ করতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। উত্তরপ্রদেশ এবং ত্রিপুরা সরকার সম্প্রতি নির্দেশ দিয়েছিল যে অনুমোদনহীন এবং সরকার অনুমোদিত মাদ্রাসাগুলো থেকে পড়ুয়াদের সরকারি স্কুলে ভর্তি করানোর জন্য। জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের সুপারিশের ভিত্তিতে ওই নির্দেশিকাগুলো জারি করা হয়েছিল। উভয় রাজ্যের নির্দেশিকার উপরেও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ। উত্তরপ্রদেশ সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল জমিয়তে উলেমায়ে হিন্দ নামে একটা সংগঠন। মামলাকারী পক্ষের অভিযোগ ছিল সরকারি নির্দেশিকায় সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান চালানোর অধিকার খর্ব করা হচ্ছে। মামলাটা ওঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। কমিশনের প্রস্তাব এবং 2 রাজ্যের নির্দেশিকার উপর সোমবার স্থগিতাদেশ জারি করেছে আদালত। এর মধ্যে আর কোনো রাজ্য এই বিষয়ে নির্দেশিকা জারি করলে সেটার উপরেও স্থগিতাদেশ কার্যকর থাকবে। একই সঙ্গে কেন্দ্র এবং প্রতিটা রাজ্য সরকারের থেকে 4 সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হবে বলেও জল্পনা। 3 মাসের মধ্যে দ্বিতীয়বার রুশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছর 16তম ব্রিক্স সামিটের আয়োজক দেশ রাশিয়া। 22 থেকে 23শে অক্টোবর কাজানে হচ্ছে এই সম্মেলন। আজ মঙ্গলবার থেকেই রাশিয়ার কাজানে শুরু হচ্ছে 5 দেশের এই জোটের শীর্ষ সম্মেলন। সূত্রের খবর, সামিট চলাকালীনই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে পারেন নরেন্দ্র মোদী। যাত্রা শুরুর আগে প্রধানমন্ত্রী বলেছেন ভারত রাশিয়ার বন্ধুত্ব আরও শক্তিশালী করবে এই সফর। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির দপ্তর বলেছে, শেখ হাসিনার পদত্যাগ, দেশত্যাগ, সংসদ ভেঙে দেয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা মীমাংসিত বিষয়, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। সোমবার 21শে অক্টোবর রাতে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে যে প্রচারণা চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি
করেছে। এই বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, ছাত্র জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং দেশত্যাগ, সংসদ ভেঙে দেয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নাম্বার 1/2024 মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত 8ই আগস্ট 2024 আদেশে প্রতিফলিত হয়েছে। হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন শহরে রকেট হামলা সহ ইসরায়েলের হারমাস 900 ড্রোন ভূপাতিত করেছে লেবাননের হিজবুল্লাহ। গাজা উপত্যকা এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের নৃশংস আগ্রাসনের প্রতিশোধ নিতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বিভিন্ন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে বলে খবর। হিজবুল্লাহ রবিবার রাতে এক বিবৃতিতে বলেছে, তারা লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটা ইসরায়েলি হারমাস 900 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সেই সঙ্গে তাদের হামলার ফলে আরেকটা ড্রোন ইসরায়েলে ফিরে গিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রবিবার স্থানীয় সময় বিকেল 4:30টায় হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে একটা হারমাস 900 ড্রোন বিধ্বস্ত হয়েছে, অপর একটা ড্রোন লেবাননের আকাশসীমা ত্যাগ করতে বাধ্য হয়েছে। এদিকে রবিবার হিজবুল্লাহ ইসরায়েলের বন্দরনগরী হাইফা লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করে। এই সম্পর্কে বিবৃতিতে বলা হয়েছে, রবিবার বিকেল 4:30টার দিকে হাইফার তিরা কার্মেল সেনাঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক অত্যাধুনিক রকেট নিক্ষেপ করা হয়েছে। সেই সঙ্গে ইসরায়েলের শ্যামসন সামরিক ঘাঁটির কমান্ড এবং সরবরাহ কেন্দ্র, বেরিয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, মারকাবা শহর, কালা মালভূমি এবং হুনিন ব্যারাকে বিভিন্ন শ্রেণীর রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এইসব হামলায় হতাহতের ঘটনা ঘটলেও সঠিক পরিসংখ্যান প্রকাশ করেনি ইসরায়েল। এদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েল রবিবার বৈরুত, দক্ষিণ লেবানন এবং পূর্ব বেকা উপত্যকায় তীব্র বোমাবর্ষণ করেছে। গাজায় ইসরায়েলের আরও বিপর্যয়। হামাসের হামলায় 401 আর্মার্ড ব্রিগেডের কমান্ডার নিহত হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে প্রচণ্ড সংঘর্ষে ইসরায়েলের 401তম আর্মার্ড ব্রিগেডের কমান্ডার কর্নেল এহসান দাকসা নিহত হয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে। টাইমস অফ ইসরায়েল বলেছে, গত বছরের 7ই অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের 6 জন কর্নেল নিহত হয়েছেন, তার মধ্যে এহসান দাকসা অন্যতম। পত্রিকাটা জানিয়েছে, গত বছর 7ই অক্টোবর হামাসের অভিযানের দিন 4 জন ইসরায়েলি কর্নেল নিহত হয়েছিল। দ্রুতজন অধ্যুষিত দালিয়াত আল কার্মেল শহর থেকে উঠে আসা দাকসা ইসরায়েলের 401তম ব্রিগেডের কমান্ডার হিসাবে গত জুন মাসে দায়িত্ব নিয়েছিলেন। তার মৃত্যুতে ইসরায়েলের ভেতরে এক রকমের তোলপাড় সৃষ্টি হয়েছে। দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ বলেছেন, এহসান দাকসার মৃত্যু ইসরায়েল এবং সামগ্রিকভাবে ইসরায়েলি সমাজের জন্য বড় ধরনের ক্ষতি। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।